ভিডিওটি শুরু করার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার স্বাগত জানাই। আজ আমাদের আলোচনার বিষয় তোমরা সকলে বুঝতে পেরেছো। তোমাদের ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের যে প্রথম ইউনিট 1-এর বা ফার্স্ট ইউনিটের যে একটি গদ্য রয়েছে যার নাম হচ্ছে রাজবাহন চরিতম। এই রাজবাহন চরিতমের আজ আমরা এই ক্লাসের মাধ্যমে উৎস, কবি পরিচিতি, বিষয়বস্তু এবং নামকরণ নিয়ে আলোচনা করব। এর পরের যে নেক্সট ভিডিও আসবে সেই ভিডিওতে আমি রাজবাহন চরিতমের যে শ্লোক সহ আলোচনা আছে পার্ট বাই পার্ট, সেটা কিন্তু আমি ভালোভাবে বঙ্গানুবাদ সহ আলোচনা করে দেব। তো আরেকটি তোমাদের জন্য আমি কিন্তু ভিডিও তৈরি করেছি রাজবাহন চরিতমে, যেটাতে তোমরা কিন্তু যদি কেউ শুধু এর বিষয়বস্তুটা ভালোভাবে জানতে চাও তো সেটা আমি গল্প আকারে ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করেছি। তো তোমরা চাইলে এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে আমি কিন্তু সেই ভিডিওটি দিয়ে দেবো, তোমরা কিন্তু সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলো তোমরা দেখছো, ঠিক আছে, কমেন্টও করছো, খুব ভালো লাগছে। তো চ্যানেলটিকেও তো আগে এগিয়ে নিয়ে যেতে হবে। তো আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকতে ভুলো না, এবং যত বেশি সম্ভব তোমাদের বন্ধুদের সঙ্গে একটি করে শেয়ার করতে ভুলো না। তাহলে চলো দেরি না করে আমরা সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাই। তো দেখতেই পাচ্ছ রাজবাহন চরিতম, এর উৎসটা প্রথমে জেনে নেব। উৎসটা লেখা আছে, আমি তাও আরেকবার ভালোভাবে বলে দেবো তোমাদের। দশকুমার চরিতমের প্রথম উচ্ছ্বাস গৃহীত। বাংলাতে আমি তোমাদের উৎসটা বলে দিচ্ছি। তো উৎস কি বলা হচ্ছে দেখো, রাজবাহন চরিতম শীর্ষক গদ্যাংশটি কবি দণ্ডির দশকুমার চরিতম গ্রন্থের প্রথম উচ্ছ্বাস থেকে গৃহীত। অর্থাৎ রাজবাহন চরিতম যে গদ্যটি রয়েছে সেটি মহাকবি দণ্ডির লেখা দশকুমার চরিতম নামক গ্রন্থের প্রথম উচ্ছ্বাস থেকে নেওয়া হয়েছে। মূল গ্রন্থটিতে মোট 10 জন কুমারের জীবন বৃত্তান্ত বর্ণিত হয়েছে। দশকুমার চরিতমের 3টি ভাগ আছে, পূর্ব পীঠিকা, মূল ভাগ এবং উত্তর পীঠিকা। এর মধ্যে পূর্ব পীঠিকায় আছে 5টি উচ্ছ্বাস, উত্তর পীঠিকায় আছে 8টি উচ্ছ্বাস এবং উপসংহারে রয়েছে 1টি উচ্ছ্বাস। এর মধ্যে প্রথম উচ্ছ্বাসেই আছে রাজবাহনের জীবন কাহিনী। এই রাজবাহনের জীবন কাহিনী সম্বন্ধে কিন্তু আমাদের এখানে পাঠ্য বিষয় রয়েছে। আমি যে প্রথমে বললাম মূল গ্রন্থটিতে 10 জন কুমারের জীবন বৃত্তান্ত আছে, সেই 10 জন কুমারের সঙ্গে আমি তোমাদের প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। দেখো, তো দেখো খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে। দেখো, রাজহংস আর বসুমতী, ঠিক আছে। রাজহংসের পুত্র হচ্ছে রাজবাহন, ঠিক আছে। আর রাজহংসের মন্ত্রী হচ্ছে এখানে ধর্মপাল, পদ্মোদ্ভব আর শীতবর্মা। আর রাজহংসের মিত্র হচ্ছে প্রহার বর্মা, ঠিক আছে। প্রহার বর্মার পরে ছিল অপহার বর্মা আর উপহার বর্মা। আর ধর্মপালের হচ্ছে সুমন্ত্র, মিত্রগুপ্ত, সুমিত্র, মন্ত্রগুপ্ত, কামপাল আর অর্থপাল। ধর্মপালের হচ্ছে 3টে পুত্র, সুমন্ত্র, মিত্রগুপ্ত, সুমিত্র, মন্ত্রগুপ্ত, কামপাল আর অর্থপাল। আর পদ্মোদ্ভবের হচ্ছে 2টো ছেলে, সুশ্রুত একটা রত্নোদ্ভব। সুশ্রুত ছেলে হচ্ছে আবার বিশ্রুত, রত্নোদ্ভবের পদ্মোদ্ভব। আর শীতবর্মার ছেলের নাম হচ্ছে সুমতি, একটা সত্যবর্মা। সুমতির ছেলে হচ্ছে প্রমতি, সত্যবর্মা সোমদত্ত। তো খুব সুন্দর করে দেওয়া আছে ছকটি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এখানে 10 জন কুমারের কিন্তু আলোচনা করা হয়েছে, পাশে পাশে লেখাও রয়েছে 1 2 3 4 করে, ঠিক আছে। দেখলে ভালোভাবে বুঝে যাবে। তো কবি পরিচিতি বা লেখক পরিচিতি কি বলা হয়েছে, রাজবাহন চরিতম শীর্ষক অংশটি রচয়িতা হলেন কবি দণ্ডী। প্রথমেই বললাম সংস্কৃত সাহিত্যের বেশিরভাগ কবিদেরই আবির্ভাব কাল নিয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা যায় না। মানে সংস্কৃত সাহিত্যের বেশিরভাগ কবি কোন সময় জন্মগ্রহণ করেছেন সেটা সুনিশ্চিত করে বলা যায় না। তবে দণ্ডির সময় সম্বন্ধে কিছুটা ধারণা করা যায়। দণ্ডী ছিলেন 7ম শতকের কবি। কৌশিক গোত্রীয় ব্রাহ্মণ বংশে কবি দণ্ডির জন্ম হয়। বাল্য অবস্থাতেই কবি তার বাবা ও মাকে হারান। দণ্ডির বাবার নাম ছিল বীরদত্ত এবং মায়ের নাম ছিল গৌরী। বাবা মা মারা যাওয়ার পর তিনি সুশ্রুত এবং সরস্বতী নামে দুজনের কাছে
লালিত পালিত হয়েছিলেন। কবি দণ্ডী মহাকবি ভারবীর প্রপুত্র ছিলেন। প্রপৌত্র অর্থাৎ নাতি, ঠিক আছে। কবি দণ্ডী মহাকবি ভারবীর নাতি ছিলেন। ঐতিহাসিক তথ্য থেকে জানা যায় চালুক্যরাজ বিক্রমাদিত্য 655 খ্রিস্টাব্দে কাঞ্চি অধিকার করলে দণ্ডী কাঞ্চি ত্যাগ করেন। আবার পল্লবরাজ নৃসিংহ বর্মা কাঞ্চি অধিকার করলে দণ্ডী দেশে ফিরে আসেন এবং রাজসভায় উচ্চ পদে অধিষ্ঠিত হন। এটাই হচ্ছে লেখকের কবি পরিচিতি। তো লেখকের সম্বন্ধে আরেকটু জেনে নিই, তিনি কি কি গ্রন্থ রচনা করেছেন সেটাও একটু তোমাদের বলে দিচ্ছি। দণ্ডির 3টি গ্রন্থ কিন্তু প্রসিদ্ধ, একটা দশকুমার চরিতম, একটা অবন্তী সুন্দরী পরিণয়, একটা হচ্ছে কাব্যাদর্শ। দণ্ডী সংস্কৃত কবি রাজশেখরের একটি শ্লোকে এই তথ্য পাওয়া যায় যে দণ্ডির 3টি কাব্য প্রসিদ্ধ। এটাই সংস্কৃত শ্লোক আকারে দেওয়া আছে, যেটা বাংলায় বললাম 3টি কাব্য। কি বলছে? ত্রয় অগ্নয় অস্ত্রয় দেবাস্ত্রয় বেদাস্ত্রয় গুণাহা ত্রয় দণ্ডী প্রবন্ধাশ্চ ত্রিষু লোকেষু বিশ্রুতাহা। দণ্ডির রচনা শৈলীর একটি প্রসিদ্ধ বৈশিষ্ট্য হলো পদলালিত্য। পদলালিত্য অর্থাৎ পদ রচনার লালিত্য বা প্রাঞ্জলতা। অর্থাৎ দণ্ডির মানে পদ সাজানোর কিন্তু একটা দক্ষতা ছিল। সহজ সরল পদ চয়নের মধ্য দিয়ে এই সাহিত্য রচনার এই গুণটি ফুটে ওঠে। সংস্কৃত সাহিত্যে জয়দেবের পদরচনাতেও এই পদলালিত্য অত্যন্ত প্রসিদ্ধ। ঠিক আছে, এবারে আমরা এর মূল যে বিষয় সংক্ষেপটা আছে সেটা জেনে নেব। তো বিষয় সংক্ষেপ কি বলা হচ্ছে দেখো, অবন্তী সুন্দরী তার প্রিয়তম রাজবাহনের কাছে চতুর্দশ ভুবনের কাহিনী শুনছেন। এটা আমি আগেও বললাম, এটা ভিডিও আকারে আলোচনা করা হয়েছে। এই ভিডিও শেষে আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। এইভাবে শুনতে শুনতে অবন্তী সুন্দরী রাজবাহনের বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লেন। রাজবাহনও ঘুমিয়ে পড়লেন। এবার দুজনেই স্বপ্নে দেখলেন একটি বুড়ো রাজহংসের পা দুটি পদ্মের মৃণাল তন্তু দিয়ে বা মৃণাল দিয়ে বাঁধা। ভয়ে দুজনেরই ঘুম ভেঙে গেল। দুজনেই জেগে উঠে দেখলেন রাজবাহনের পা দুটো রূপোর শিকলে বাঁধা রয়েছে। ভীত সন্ত্রস্ত অবন্তী সুন্দরী তীক্ষ্ণ স্বরে কেঁদে উঠলেন। এই তীব্র কান্নার শব্দ শুনে কি হয়েছে বলতে বলতে সবাই অবাধে কন্যার অনন্তপুরে ঢুকে পড়ল। এই সুযোগে অন্তপুরের রক্ষীরা সরাসরি রাজবাহনকে নিগৃহীত করলেন না বটে, কিন্তু তারা রাজবাহনের প্রতিপক্ষ চন্ডবর্মাকে এই সংবাদ দিলেন। রাজবাহনের যে প্রতিপক্ষ ছিল, অর্থাৎ রাজবাহনের সঙ্গে যিনি যুদ্ধে পেরে উঠবেন এরকম রাজা, যার নাম হচ্ছে চন্ডবর্মাকে এই খবর দিলেন। ঠিক আছে, চন্ডবর্মা ক্রুদ্ধ হয়ে সেখানে এসে গেলেন। রাজবাহনকে দেখে চিনতে পারলেন এই সেই রাজবাহন। তার ছোট ভাই দারুবর্মার মৃত্যুর কারণ ছিল বালচন্দ্রিকা নামে এক নারী। এই নারীর স্বামী পুষ্পোদ্ভবের বন্ধু এই রাজবাহন, আর অবন্তী সুন্দরী তাকে অবজ্ঞা করে রাজবাহনকে বিয়ে করেছে। এটা চন্ডবর্মার কাছে অসহনীয়। ক্রোধে উন্মত্ত চন্ডবর্মা রাজবাহনের হাত ধরে তাকে টানতে টানতে নিয়ে যেতে লাগলেন। রাজবাহন কিন্তু বিচলিত না হয়ে আত্মহত্যায় উদ্যত অবন্তী সুন্দরীকে বিপদে সহ্য শক্তি অবলম্বন করতে বললেন, পূর্বজন্মের হংস বৃত্তান্ত স্মরণ করতে বললেন, আর সেই বিপদ থেকে 2 মাস অপেক্ষা করতে বললেন। তারপর ধীরভাবে শত্রু বশ্যতা স্বীকার করে নিলেন। তো এবারে নামকরণটা আমি একটু সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। নামকরণ কি বলা হচ্ছে দেখো, যে কোনো বস্তুর বা বিষয়ের নামকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবির সাহিত্য সৃষ্টিতে এই নামকরণ তো অত্যন্ত প্রসিদ্ধ। নামকরণ অনেক সময় সহজ সরলভাবে পাত্রপাত্রীর নামানুসারে হয়, বা কখনো ঘটনা অনুসারে হয়, বা কখনো ব্যঞ্জনাগর্ভ হয়। এখানে রাজবাহন চরিতম গদ্যাংশটিতে দেখা যাচ্ছে রাজবাহন তার স্ত্রী অবন্তী সুন্দরী গল্প করতে করতে নিদ্রামগ্ন হয়ে পড়লেন। নিদ্রামগ্ন হলে তারা দেখলেন যে মগধরাজ রাজবাহনের পা দুটি শৃঙ্খলাবদ্ধ। এই অবস্থায় তারা চন্ডবর্মাকে কিন্তু খবরটি দিলেন। তিনি রাজবাহনকে হত্যার জন্য হাত ধরে টানতে লাগলেন। ঠিক আছে, এই ঘটনাটা গোটাটাই যেটা বললাম সেটা তো রয়েছে। ঠিক আছে, তারপর লাস্টে কি বলছেন, লাস্টে দেখো যেটা দরকার, চন্ডবর্মা আরো রাগের কারণ হলো রাজবাহনের পত্নী অবন্তী সুন্দরীর প্রতি সেও আকৃষ্ট ছিল, অথচ অবন্তী সুন্দরী তার সেই আকাঙ্ক্ষা পূর্ণ করেননি। ঠিক আছে, যাই হোক রাজবাহন এই বিপদেও কিন্তু ধৈর্য হারাননি। প্রিয়তমা
স্ত্রী অবন্তী সুন্দরীকেও সেই দারুণ ঘটনা সহ্য করতে বললেন। 2 মাস অপেক্ষা করতে বলেছেন। এইভাবে রাজবাহনের চরিত অর্থাৎ রাজবাহনের কার্যকলাপ বর্ণনা বর্তমানে প্রবন্ধটিতে বর্ণনা রয়েছে। মানে পুরো ঘটনাটা যেটা বললাম, গোটা ঘটনাটা যেহেতু রাজবাহনকে কেন্দ্র করে রচিত, তাই কিন্তু রাজবাহন চরিতম এই নামকরণটি সুসংগত এবং যথার্থ অর্থবহ হয়েছে বলে মনে করা হয়। তো এখানেই তোমাদের এই ভিডিওটি সমাপ্ত হলো। ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই।